অপরাধের দায় স্বীকার করে রাজশাহীর সাবেক আইজিপি মামুন, শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরুর নির্দেশ। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫, এগিয়ে মেয়েরা, কমেছে পাশের হার ও জিপিএ-5। আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট ভোট দিতে পারবেন প্রবাসীরা, শাপলা প্রতীক তালিকাভুক্ত করেনি কমিশন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের বিশ্বাস বিএনপির, বানচালে ফ্যাসিবাদের দোষদের ষড়যন্ত্র দেখছে জামায়াত। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল, তো সময় বোধহয় এখনো চলে যায়নি। সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। জুলাই সনদ ঘোষণা ছাড়া কোনোভাবে নির্বাচন মেনে নেবে না এনসিপি, ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন নাহিদ ইসলাম। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বৃষ্টিতে সারা দেশে জনজীবন ব্যাহত। এবং টি-20তে কিছুক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর মিশন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষীও হয়েছেন তিনি। জানান, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিস্তারিত তুলে ধরতে চান সাবেক পুলিশ প্রধান। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা তার আদেশ পড়া শুরু করে ট্রাইব্যুনাল ১। মোট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই নিজের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল আল মামুন। পরে তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। চৌধুরী আব্দুল আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এই মামলার সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আবু সাইদ হত্যায় বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-5 দুটোই কমেছে। এবছর সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার শতভাগ পাশ করেছে ৯৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি। শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তন্দ্রা তারুণের রিপোর্ট। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। ঢাকা বোর্ডের পাশের হার ৬৭.৫১%। রাজশাহী বোর্ডের পাশের হার ৭৭.৬৩,
কুমিল্লা বোর্ডে 63.6, যশোর বোর্ডে 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07। পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন শিক্ষার্থী, যার মধ্যে GPA 5 পেয়েছে 1,39,032 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল 14,79,310 জন। এর মধ্যে ছাত্র 6,99,553 জন এবং ছাত্রী 7,79,757 জন। পাশের হার 68.04%। GPA 5 পেয়েছে 1,25,018 জন। ছেলেদের চেয়ে এবার এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে তুলনায়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 2,86,572 জন, যার মধ্যে ছাত্র 1,47,252 জন এবং 1,39,320 জন ছাত্রী। পাশের হার 68.09। GPA 5 পেয়েছে 9,066 জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,38,204 জন। এর মধ্যে ছাত্র 1,04,892 এবং ছাত্রী 33,312 জন। পাশের হার 73.63। GPA 5 পেয়েছে 4,948 জন। এবার গুজববিহীন ও নকলমুক্তভাবে পরীক্ষা হয়েছে বলে দাবি করা হয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদও জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে বানচালে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। এতে সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সব রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে পোশাক সহ রপ্তানি শিল্প হুমকিতে পড়বে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। এছাড়া সীমান্ত হত্যা ভারতের পৌষিন বন্ধে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বোঝাপড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির 10ম দিনের কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য 3 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে।
এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশন একটি দলকে প্রাধান্য দিয়ে তাদের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। মাগুরা প্রতিনিধি পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত কর্মসূচির 10ম দিনে মাগুরায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা মাগুরা এসে পৌঁছালে জেলার ইছাখাদা এলাকায় তাদের অভ্যর্থনা জানায় এনসিপির সমর্থক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক। তারা একটি দলকে প্রাধান্য দিয়ে তাদের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এইসি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল, শুরু থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে, এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকেও দায়ী করতে হবে, এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে তারা তাদের যে এই প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শহরে পদযাত্রা শেষে ভাইনার মোড়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে 3 আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দেন তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই, এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। আব্দুল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যাতে ভাসছে ফেনী। বাঁধ ভেঙে সেখানে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। ফুলগাজীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কেমন দেখছেন বন্যা পরিস্থিতি, কি বলছেন ভুক্তভোগীরা? জেসিকা, আমি এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছি এটি ফুলগাজী থেকে ফেনী সদর পর্যন্ত যাওয়ার একটি সড়ক, এবং সকালে আমরা যখন এই সড়কটি দিয়ে গিয়েছি তখন এখানে কিন্তু কোনো পানি ছিল না। ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু পানি রয়েছে, এবং ফুলগাজী থেকে ফেনী সদর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে সড়ক সহ দুপাশে এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। আমরা যেটি জানাছিলাম যে প্রথমে পশুরামে আসলে বন্যা যে পরিস্থিতি সেটি অবনতি হয়েছিল, তারপরে সেটি ফুলগাজীতে অবনতির দিকে যায়। ফুলগাজীতে 21টি পয়েন্ট আসলে নদী ভাঙনের পরে যে জায়গাটি প্লাবিত হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পানি নেমে যাচ্ছে, এবং এটি কিন্তু ইতিমধ্যেই আমরা যেটি দেখছি যে ছাগলনাইয়া পর্যন্ত পানি চলে গিয়েছে, এবং আজকে যেটি আশঙ্কা করা হচ্ছে যে নতুন করে ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু পানি দিয়ে প্লাবিত হয়ে যাবে এমনটি আশঙ্কা করছি। তো সকাল থেকে যেটি দেখতে পেয়েছি আমরা যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা কিন্তু ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তারা কিন্তু তাদের বড় বড় ট্রাকে করে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং প্রায় 1000 খানেক পরিবারকে সহায়তা করতে আমরা দেখেছি। এছাড়া আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে ফেনীর কয়েকটি উপজেলা মিলে প্রায় 49টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেখানে প্রায় 7000-এর মতো মানুষ তারা আশ্রয় নিয়েছে, এবং তাদেরকে নিয়মিত খাদ্য এবং অন্যান্য সহায়তা কার্যক্রম সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সেটি আশঙ্কার বিষয়, সেটি হচ্ছে নতুন করে কিন্তু ছাগলনাইয়ার দিকে প্লাবিত হচ্ছে, এবং ফুলগাজী থেকে পানি কিন্তু আবারও আসলে শহরের দিকে নিচের দিকে নামতে শুরু করেছে। তো এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছে যে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে বাঁধ যে ভেঙে গিয়েছে সেগুলো মেরামত করা হবে, এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা সকালে কথা বলেছি। তারা কিন্তু অভিযোগ করছে পানি উন্নয়ন বোর্ডের দিকে। তারা বলছে যে আসলে এই বন্যার স্থায়ী কোনো সমাধান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কখনোই নেওয়া হয় না। তারা আসলে বন্যা পরিস্থিতি তৈরি হলে তখন কিছুটা ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু আসলে স্থায়ীভাবে যে বাঁধের যে কার্যক্রম এবং বাঁধটি শক্ত করে যে বাঁধার যে কাজ সেটি কিন্তু তারা করে থাকে না, যার কারণে স্থানীয়রা বরাবরই কিন্তু প্রশাসনকে দুষছেন এই কয়েকদিন পরপরই বন্যার জন্য। তো আমার কাছে জেসিকা, ফেনীর ফুলগাজী থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফুলগাজীর বন্যা পরিস্থিতির সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।
দেশে অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলার সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামুনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি দুই জেলায় চলমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে না পারলে ঐক্যের কাছাকাছি পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দলীয় ফোরাম সহ রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আসছে সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসবে বলে মনে করেন রাজনৈতিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। বৈঠক শেষে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংবিধানের আর্টিকেল 48(3 প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। অনেকে জ্যেষ্ঠতর দুইজনের কথা বলেছেন, কর্মে প্রবীণতম দুইজনের কথা বলেছেন। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যদি দুইজনের অপশনটা রাখা হয় সেক্ষেত্রে দুইজনের মধ্যে দলীয় সরকারের আনুগত্যের জায়গা একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরো আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও দলীয় অবস্থান তুলে ধরেন নেতারা। কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন, আগের প্রস্তাবে নাই। তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে এই বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার, যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি। আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরো একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐকমত্য আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। অতীতের মতো আর কখনো জরুরি অবস্থা ঘোষণাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়েও এদিন নীতিগত ঐক্যের কথা জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা জারি করা হয় সে বিষয়ে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
এবার প্রবাসীরা আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। এছাড়াও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার থাকছে না। প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাই কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। শিউলি রায় রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ৮ম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ কমিশনার সহ সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে এই বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে হলফনামা দিয়ে থাকেন, এ সময় তিনি বলেন পোস্টাল ব্যালট পদ্ধতিতে এবার প্রবাসী ভোট দিতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে এবার ইভিএম ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি বলেও এ সময় জানান তিনি। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৪,৬৬,০০০ বাদ পড়া ভোটার পাওয়া গেছে। আগস্ট নাগাদ তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। ডিলিমিটেশন নিয়ে আলোচনা হয়েছে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে মনে করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুটো বিকল্প প্রস্তাবের উপর রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতে আরও সুস্পষ্ট প্রস্তাবনা খারিজ করা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বিতর্কের মধ্যে না পড়ে সে বিষয়ে দলগুলোর বিভিন্ন মতামত কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা, নিয়োগের ব্যবস্থাটা করা, এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী শাসনামলে দায়িত্বে থাকা ৩ গভর্নরের নথিসহ ২৩ ধরনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিন ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে ৩,৩০,০০,০০০ টাকার অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে মামলা হয় সাবেক প্রকল্প পরিচালক ডক্টর ইকবাল কবির সহ ২ জনের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে লুটপাট হয়েছে ব্যাংক খাত সহ নানা আর্থিক প্রতিষ্ঠানে। এসব লুটপাটের নেপথ্যে ছিলেন খোদ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঋণের নামে বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকে যেসব অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে সাবেক ৩ গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে এক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা
যেখানে যেখানে প্রয়োজন মনে করেন সেই জায়গাগুলোতে আসলে চিঠিপত্র প্রেরণ করেন। এদিন করোনাকালে মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 3,30,00,000 টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 3,30,61,000 টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উক্ত সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এদিকে টিআর কাবিখা নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন সহ 18 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জিএম কাদের যা করছে তাতে জাতীয় পার্টি বিলুপ্তি হতে পারে বলে সতর্ক করেছেন দলটির বহিষ্কৃত সিনিয়র ভাইস চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার রাজধানী গুলশানে জিএম কাদের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় আয়োজিত সমাবেশে এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার সহ বিভিন্ন সময় বহিষ্কৃত নেতারা। ক্ষমতার জন্য ভারতের প্রস্তাব দেশে এসে প্রকাশ করতে পারেনি, এতে দলের বড় ক্ষতি করেছেন বলে অভিযোগ করেন নেতারা। কাউন্সিল ডাকার পরে কোন পদে পরিবর্তন আনার সুযোগ নাই, তার প্রতি যেটা করেছেন এটা গ্রহণযোগ্য না। এটাই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ওনাকে বলছি আপনি এটা ভুল করেছেন, আপনি এটা প্রত্যাহার করেন।